চা রেডি, আমরা রেডি। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নতুন বছর, যেটাকে খ্রিস্টীয় নতুন বছর, সেটি এখন আমাদের আজকে 1 তারিখ। আমাদের বাংলাদেশে অবশ্য বেশ কিছুটা সময় আগেই সেই নতুন বছর এসছে। 2025কে আমরা কিভাবে বিবেচনা করব, 2025 আমাদের জীবনে কি কি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, বা 2026 আমরা কি কি আশা করছি, সেটা রাজনৈতিকভাবে কি হতে পারে, আমাদের দেশের মানুষের ভাগ্য কি হতে পারে, সেগুলি নানা বিষয় নিয়ে আসলে আমরা কথা বলবো। মূলত রাজনৈতিক জোট এবং অস্থিরতা, সেগুলি নিয়ে কথা বলতে চাই আজকে আমরা। আজকে আমাদের সঙ্গে এই সব আলোচনা করার জন্য আছেন জামায়াত নেতা, এখন জামায়াত নেতা এবং সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত জনাব আখতারুজ্জামান রঞ্জন। জনাব আখতারুজ্জামান রঞ্জন, আপনাকে আমাদের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাই, স্বাগত, এবং আপনি আপনার সময় করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতাও জানবেন। আমাদের সাথে জি জি আমাদের সাথে আরও থাকছেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব এবং বিএনপি জোট মনোনীত প্রার্থী মাওলানা জনাব মঞ্জুরুল ইসলাম আফেন্দি। জনাব মঞ্জুরুল ইসলাম আফেন্দি আমাদের সাথে নীলফামারীর ডোমার থেকে যুক্ত হচ্ছেন। আপনি নিশ্চয়ই নির্বাচনী প্রচারণায় আছেন, তার মধ্যেও আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনিও আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। খালিদ ভাই, আপনাকেও ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আমরা প্রথমেই একটু রাজনীতি মানুষ আমূর্তি করে, আমাকে কেন রিটায়ারমেন্ট করতে হবে? আমার চেয়ে বড় বড় বয়সের লোকেরা কি বিএনপিতে নাই? আপনি 35 বছর যে কথা বললেন, সেই কথার বিপক্ষে, এমনকি আমরা দেখেছি যে একটা ওয়াজের অনুষ্ঠানে আপনি দাঁড়িয়ে যে কথাগুলি আপনি বলেছেন, আপনার কি এখন নিজের কথাগুলি নিজের গায়ের উপর লাগছে কিনা, সেই অর্থে আমি বলতেছিলাম যে আপনার যখন মিলতেছে না। কি বলেছি? ওয়াজে আমি না না, ওয়াজে না, বলেছি আপনি ওয়াজের কথা আমি বলতেছি যে ওয়াজের ওখানেও আপনার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হয়েছে, সেইখানেও আপনি এক ধরনের কথা বলছেন। না, সেই ওয়াজের প্রতিবাদ যারা করেছে তাদের বিরুদ্ধে তো আমরা বলেছি। যারা মিথ্যা ওয়াজ করে, যারা ভুল কোরআন শরীফ বলে, তারা তো জামাত না, তাদের বিরুদ্ধে আমি বলেছি। আর জামাতের বিরুদ্ধে যখন আপনি বলছেন অসংখ্যবার, আমি নিজে দেখেছি যে অনুষ্ঠানে, মানে রঞ্জন ভাই, আমরা তো আসলে আপনাকে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, এবং আপনি খুব সুন্দর বলেন, কিন্তু আপনি যেই জামায়াত বা জামায়াতের সম্ভাবনা নিয়ে যে আসতো, তার বিরুদ্ধেও আপনি খুব রাগ হয়ে যেতেন, বকাঝকা করতেন, ধমক দিতেন। অবশ্যই করতাম, আপনার সামনে আপনার অনুষ্ঠানে করেছি। জি, করেছেন। আপনার অনুষ্ঠানে করেছি। জি, আমি অনেক সময়, কিন্তু সেই জায়গা থেকে তারা কেন এখন আমাকে বকাঝকা করে বলেন? কারা না, আপনাকে বকাঝকা করারটা ব্যাপারটা এরকম, আপনি নিজেকে কেমনে মানে এই ব্যাপারটাতে কনভিন্স করলেন, সেটাই আমি জানতে চাই। তাহলে আমাকে বলতে দেন, কথাটা শেষ করতে দেন। জি জি, যদি একটু সংক্ষেপে বলতেন ভাই। হ্যাঁ, তা আমি সেখানে কি বলেছি? আমি যখন তারেক রহমান সাহেব বললেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তখনই হত্যা করেছে যখন শুনলাম, তখন আমি এর পরের দিনই আমি কলকাতায় একজন সাংবাদিকের সঙ্গে আমি একটা ইন্টারভিউ দিলাম। 16 ডিসেম্বরের উপলক্ষে আমার কাছ থেকে একটা ইন্টারভিউ নিল তারা। ওখানে আরেকজন ব্রিগেডিয়ার সাহেবকে ইন্টারভিউ নিল। সেখানে আমরা জানতে পারলাম, উনি বললো যে তৎকালীন জামাত ইসলামী একটা ছোট্ট দল ছিল, তারা কোনো রাজাকার আল-বদরে ছিল না, আল-শামসে ছিল না। ব্রিগেডিয়ার সাহেবের বক্তব্য, এটা পিকে গাঙ্গুলি এক ব্রিগেডিয়ার সাহেব বললেন। এবং তারা বলে 29,000 রাজাকার আল-বদর আল-শামস তাদেরকে সারেন্ডার করেছে, যে 94,000 ভারতীয় পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছিল, তার মধ্যে 29,000 ছিল রাজাকার আল-বদর আল-শাম। তাদের মধ্যে জামাতের কোনো লোক ছিল না, তারা সারেন্ডার করে নাই, তারা এখানে ছিল। অর্থাৎ তারা বলতে সার্টিফাই করেছে যুদ্ধাপরাধের সঙ্গে তারা জড়িত না। তাহলে আমরা যে ইতিহাসে জেনে আসতেছিলাম, সেই ইতিহাসটা আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমাদের জামাতের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। আমরা যে ইতিহাস জেনে আসছিলাম, আমি সেটা প্রতিবাদ করেছি। সেটা প্রতিবাদ করার পরে জামাত প্রতিবাদ করার পরে আমি জামাতের সঙ্গে যোগাযোগ করি নাই। জামাত দেখা হইলো, কথা হইলো 21শে নভেম্বর আমাদের এই আর্ম ফোর্সের ডেতে জামাতে আমিরের সঙ্গে আমার প্রথম দেখা হলো, কথা বললাম। উনাকে বাই দ্য ওয়ে বললাম যে সমস্ত জিনিসগুলো হচ্ছে, আপনারা প্রতিবাদ করেন না কেন? উনি আমাকে 4 দাওয়াত দিলেন। সে 4 দাওয়াত হইতে হইতে এটা আসার ধরলো 12ই ডিসেম্বর। 12 ডিসেম্বর বিকাল বেলা আমার 4 দাওয়াত ছিল, যেতে পারি নাই, কারণ সেদিন হাদি মারা গেল।
হুম। হাদি মারা যাওয়ার জন্য অনুষ্ঠানটা পোস্টপোন হলো। 13 তারিখে তিনি আমাকে আবার দাওয়াত দিলেন। 13 তারিখ সকালে 9টার সময় গেলাম। 12 তারিখে মনে হয় না, সেখানে 12 তারিখে মনে হয় না হাদি মারা গেছে, হাদি গুলিটা খাইছিল সে সময়, হাদি মানে মৃত্যুটা পরে আচ্ছা, আর কি। ঠিক আছে, জি ওকে ওকে, ব্যাকরণটা জি সঠিক জি হলো। জি জি ঠিক আছে, হ্যাঁ। তো হাদিকে গুলি করা হয়েছিল, সেই জি। হাদি গুলি করার কারণে সেই অনুষ্ঠানটা আমরা যেতে পারি নাই। হুম পরের দিন 13 তারিখে সকাল 9টায় উনি আমাকে আবার দাওয়াত দিলেন, আমি গেলাম। হুম সেখানে কথা বলার পরে উনি আমাকে বললেন যে তাহলে কি আপনি প্রতিবাদ করেন? আমি বললাম, আমি প্রতিবাদ করব কি করে, আমি তো আপনাদের কেউ না, তাই আপনি কি দলে যোগদান করতে চান? তাই আমি বললাম, আপনার দলে তো রোকন না হলে যোগদান করা যায় না। উনি বললেন, না, সহযোগী যোগদান করা যায়। হুম তাই বললাম, আমি যদি আপনি নেন আমি তো রাজি আছি, আমি যোগদান করতে রাজি আছি। তাই আমরা যোগদান করলাম। ওকে যোগদান করার পরে গঠনতন্ত্রে দেখলাম যে জামাত বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে। ওকে জামাত বলছে বাংলাদেশ একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এবং জাতি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই জাতি রাষ্ট্র হিসাবে পড়েছে বলে তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে। তাহলে বাংলাদেশে যে বর্তমান প্রজন্ম, জামাতের যে বর্তমান প্রজন্ম, বর্তমান আমির সাহেবের বয়স মাত্র 59 বছর, অর্থাৎ উনার বয়সও 13 বছর 14 বছর বয়স ছিল 71 যুদ্ধের সময়। তাই কিন্তু যুদ্ধপরাধী 67 না, বছর, 67 বছর। 66 বছর, উনি যুদ্ধপরাধী না। হ্যাঁ 13 14 এবং হ্যাঁ। এই যে আজকে যে জামাতের লক্ষ লক্ষ নেতা কর্মী গঠিত হয়েছে, তাদের বয়স বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হয়েছে। 55 বছর হচ্ছে না, কম আমার মনে বছর যে বয়স। আমার মনে যে রঞ্জন ভাই, আপনি আপনার কেন আপনি মনে হইলো আপনি জামায়াতকে মনে করেন যে বাংলাদেশ স্বাধীনতায় বিশ্বাস করে, বা আপনি গঠনতন্ত্রে দেখেছেন জামায়াতের অবস্থানও আপনি এটা পরিষ্কার করেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা একটু মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির কাছে যাই, তারপর আবার আপনার কাছে আসবো। যারা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস 24 আগস্ট থেকে যেটা চেষ্টা করছিল, ইসলামপন্থী সব দল মিলে একই ছাতার নিচে এসে রাজনীতির একটা বড় শক্তি হিসাবে আবির্ভূত হওয়া, ইসলামপন্থী সব ভোট এক বাক্সে নিয়ে আসা। অনেকেই বলে থাকেন যে আপনাদের পুরো রাজনীতিটাই, আপনারা নামটাও নিছেন অনেকটা জামায়াতে ইসলামের মতো, জমিয়তে উলামায়ে ইসলাম, সেইটাতে আপনারাই আসলে এই জোটটা হওয়ার ক্ষেত্রে বড় বাধা। এই যে ইসলামপন্থিতার যে আদর্শের কথা বলা হইতেছে, সেই আদর্শের চেয়েও বিএনপির জোটে আপনারা কোন আদর্শের টানে আসলে আসলেন, মানে কেমনে আপনারা কাছাকাছি হলেন, সেটা যদি আমাদেরকে একটু বলতেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার এই চ্যানেলের সমস্ত সম্মানিত দর্শক শ্রোতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে এই মুহূর্তে আছি উত্তর জনপদের নীলফামারীর ডোমার ডিমলায়, নির্বাচনী কাজে ব্যস্ত আছি বটে। এই ফাঁকে প্রথমবারের মতো আপনার পক্ষ থেকে যখন আমন্ত্রণ বা প্রস্তাব আসলো, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না, এড়িয়ে যাওয়াটা জি সমীচীন হবে না। এই কারণে একটু আপনাদের সঙ্গে যুক্ত থাকবার আগ্রহ নিয়ে মূলত এসেছি। আপনি যে প্রশ্নটি আমাকে সর্বপ্রথম করলেন, অনেক লম্বা করে উত্তর দিলে তো অনেক সময় গড়াবে, অনেকের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। সংক্ষেপে যদি আমি বলি, তাহলে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, জামাত বাংলাদেশ, জামাত ইসলামের মতো একই রকম নাম, এই জায়গাটাতে আমি বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ভিন্ন একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জামাত ইসলামী ভিন্ন আরেকটি রাজনৈতিক দল। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক দল, যেটির বয়স এখন 106 বছর। এই উপমহাদেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিষাক্ত থাবা থেকে, দীর্ঘমেয়াদী তাদের দুঃশাসন থেকে মুক্ত করবার পিছনে এই দলের অবদান অনস্বীকার্য। নিশ্চয়ই আপনি আমার সঙ্গে এই জায়গাটাতে একমত হবেন। তো এই জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে রাজনীতি করছে তাদের স্বকীয়তা বজায় রেখে, কখনো তারা তাদের স্বকীয়তাকে বিসর্জন দেয়নি। আমরা